এবার দুইয়ে দুইয়ে ৪ করে এবার রাইয়ের জন্য পরিস্থিতি আরও বেশি মুশকিল করে তুলল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের সাথে যখন সৌর্য বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে, ঠিক সে সময় রাই বলতে থাকে যে, অনির্বাণ, আমি তো যে মানুষটাকে নিয়ে যাব ভেবেছি সেই মানুষের সাথেই যাচ্ছি, তাহলে তুমি এর মাঝখানে কেন ঢুকে পড়লে বলো তো? আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমার হেল্পের আমার প্রয়োজন আছে? তখন অনির্বাণ বলতে থাকে যে, রাই তুমি কিন্তু আবারও ভুল করছো, তুমি বুঝতে পারছো না যে ওর আসল উদ্দেশ্যটা কি। তখন একথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে, দাদা ভাই, আমার উদ্দেশ্য যাই হোক না কেন, আমার লক্ষ্য একটাই যে আমি রাইকে সুস্থ করে তোলার জন্য ওর পেছনে টাইম দিচ্ছি। তাতে তোর এত কিসের আপত্তি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। রাই, তুমি গাড়িতে উঠে আমি তোমাকে ড্রপ করে দিয়ে যাচ্ছি। ওদিকে স্রোত বলতে থাকে যে, আসলে অনির্বাণ দাদা ভাইয়ের উদ্দেশ্য একটাই, যে সে যেখানেই যাক না কেন আমার রাই দিদিভাইকে দেখা মাত্রই সে অশান্তি করবে, এছাড়া কোনো কিছুই না। ওদিকে নীলু যখন সূর্য বাড়ি ফিরে, ঠিক সেই সময় নীলু সূর্যকে জেরা করে আর বলতে থাকে, কোথায় ছিল আজকে সারাদিন, আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি? তখন সূর্য বলতে থাকে যে, না, কারণ সেই অধিকারটা তোমার নেই। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে, তোমার অফিসে আমি ফোন করেছিলাম, কিন্তু অফিসের লোকরা বললো তুমি নাকি আজকে ছুটি নিয়েছো। তুমি নিশ্চয়ই আজকে ছুটিটা নিয়েছো আমার দিদিভাইকে ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তোমার দিদিভাইয়ের প্রতি এত হঠাৎ করে কিসের এত দরদ উতলে পড়লো বলো তো? এখানে তো তুমি বলো যে তোমার দিদিভাইয়ের প্রতি কোনো রকম কোনো ফিলিংস নেই, ইমোশনস নেই, কিন্তু এখন হঠাৎ করে আমার দিদিভাইয়ের প্রতি তোমার এতটা খেয়াল কোথা থেকে চলে আসলো বলো তো? তুমি আমার দিদিভাইয়ের যত্নার্থী করার জন্য তুমি তোমার অফিস শুদ্ধ স্কিপ করে দিচ্ছ। তুমি কি মনে করেছো সূর্য আমি অন্ধ, আমি চোখে কিছু দেখি না? আমি তোমাকে একটা কথা ভালো করে বুঝিয়ে দিচ্ছি সূর্য, তুমি যদি আমাকে টপকে তুমি আবার আমার দিদিভাইয়ের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার জন্য আরও বেশি পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে। তুমি সেই জিনিসটা ভুলে গেলে চলবে না। ওদিকে সূর্য বলতে থাকে, তোমার যা করণীয় তুমি করে নাও নীলু, তুমি তাও আমাকে কোনো মতে আটকাতে পারবে না, এই যাত্রা তুমি দেখে নিও। ওদিকে এটা বলে যখন চলে যায়, তখন নীলু কাঁদতে থাকে আর বলতে থাকে যে, এবার আমি কী করি তুমি দেখো সূর্য, তুমি সাপের লেজে পা দিয়ে একদমই ভালো করনি। ওদিকে নীলু অনির্বাণকে ফোন করে বলতে থাকে যে, অনির্বাণ দাদা ভাই, তুমি যদি তোমার বউকে না সামলাতে পারো তাহলে তুমি বরঞ্চ আমাকে বলে দাও, কারণ এখানে আমি সূর্যকে কোনো মতেই হ্যান্ডেল করতে পারছি না, শুধুমাত্র তোমার ওই বউয়ের জন্য। তখন অনির্বাণ বলতে থাকে, না না নীলু, এখানে একটা কারেকশন আছে, আমি বারবার করে রাইকে ভুল বুঝবো না, কারণ আমি খুব ভালো করে জানি যে এই যাত্রায় রাইয়ের কোনো রকম কোনো দোষ নেই। যদি কারো দোষ থেকেই থাকে সেটা হলো গিয়ে সূর্যর, কারণ সূর্যের মনে কুৎসিত উদ্দেশ্য আছে, যেটা হয়তো বা রাই এখনো পর্যন্ত ধরে উঠতে পারেনি। ও যদি সত্যিকার অর্থে বুঝতে পারতো তাহলে অনেক আগেই সূর্যের কাছ থেকে সরে যেত। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, তুমি তাহলে কেমন পুরুষ বলো তো? নিজের বইয়ের উপরে তোমার কোনো কন্ট্রোল নেই বলো তো? আজকে তোমার বইয়ের উপরেই তোমার কোনো কন্ট্রোল নেই বিধাই আজকে আমার সংসারের পর্যন্ত অশান্তি হচ্ছে, আজকে আমার সংসারটা ভাঙতে বসেছে। আর সেই সব কিছুর পেছনে শুধুমাত্র রাই দিদিভাই দায়ী। সেই প্রথম দিন থেকে শুরু করে একটা দিনও আমি শান্তিতে আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি, শুধুমাত্র তোমার বইয়ের কারণে। এখন যখন তুমি তোমার বইয়ের জীবনে এলে, তারপরও তুমি তোমার বইয়ের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল করতে পারছো না, তাহলে তুমি কেমন পুরুষ বলো তো? তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, এর নির্ঘাত কোনো না কোনো একটা ইলাজ তো আমাকে বের করতেই হবে, কারণ আর সহ্য করা যাচ্ছে না। আর একটা কথা আমি নীলু তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি, তুমি যতই তোমার রাই দিদিভাইকে এই জন্য দায়ী করো না কেন, কিন্তু তা সত্ত্বেও তোমাকেও তোমার বরের উপরে যথেষ্ট পরিমাণে কন্ট্রোল আনা দরকার ছিল, কারণ তোমার বর কেন বারবার করে আমার স্ত্রীর প্রতি দুর্বলতা দেখায় বলো তো? ওর কিসের এত দায়বদ্ধতা আমার স্ত্রীর প্রতি? আমি তো আজকে দেখলাম, হাতে নাতে প্রমাণ পেলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।